শ্রোতাগণ অনুগ্রহ করে শুনবেন। লাইফের ক্যানভাসে গল্পের রং ভরি আজকের ডেস্টিনেশন হিলস অফ স্টোরি। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন হিলস অফ স্টোরি। আশা করছি সকলে ভালো আছো আর গল্প শুনতেই ব্যস্ত আছো। তোমাদের ভালোবাসায় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। দয়া করে যারা নতুন আরো মজার মজার গল্প শুনতে চাইছো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সকলের কাছে আমাদের অনুরোধ, গল্পটিতে অবশ্যই লাইক দেবে আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের মূল্যবান মতামত, আর অনেক বেশি শেয়ার করবে। আজকে তোমরা শুনবে মৌসুম সামন্তর কলমে মিস্টিরিয়াস ভৌতিক গল্প দ্য গ্র্যান্ডফাদার ক্লক। আশা করছি আজকের গল্পটাও তোমাদের ভালো লাগবে। তাহলে শুনতে থাকো আজকের গল্প দ্য গ্র্যান্ডফাদার ক্লক। বাড়িটা কিন্তু চমৎকার, বলো শম্পা? মন্দ নয়, তবে আমার একটাই আপত্তি, আজকালকার দিনে এত বিশাল অট্টালিকার মতো বাড়ি কে কেনে গো? এত বড় জায়গা, বাগান, ফোয়ারা, উফ বাপরে, কে মেনটেন করবে এত সব? আমার তো ভাবলেই মাথাটা যেন ঝিমঝিম করছে। হাসিটার চেপে রাখতে পারলাম না। আরে সে না হয় ঝি চাকর লাগিয়ে সব কাজ করিয়ে নেওয়া যাবে এখন, কিন্তু একটা কথা ভেবে দেখো, আজকের যুগে এটা কয়েক কোটি টাকার প্রপার্টি, আর আমরা পেয়ে গেলাম মাত্র 20 লক্ষ টাকায়। ভাবতে পারছো? সেখানেই তো আমার খটকা। মিস্টার সরকার জলের দামে বাড়িটা বিক্রি করে দিলেন, তাও আবার রাজপ্রাসাদের মতো এত সুন্দর বড় বাড়ি। কেন বলো তো? আসলে ভদ্রলোক বিপত্নিক। তার একমাত্র মেয়ে আর জামাই বিয়ের পর পাকাপাকি ভাবে বিদেশ চলে যাওয়ার পর উনি আর কতদিন যক্ষের ধনের মতো বাড়িখানা আগলাতেন। ভাগ্যিস আমার প্রমোটার বন্ধুর মারফত এই বাড়িটার খবর পেলাম। কে জানে বাবা। সন্দিহান চোখে বাড়িখানা জরিপ করতে করতে শম্পা বলল, সব ভালো হলেই ভালো। দেখেই বোঝা যায় যে বাড়িটার স্বাধীনতার বহু বছর আগেই বানানো হয়েছিল। শোনা যায় ব্রিটিশ আমলে বাড়িটা গভর্নমেন্ট প্রপার্টি ছিল, আর তখনকার দিনে এই বাড়িটা ইন্সপেকশন বাংলো হিসেবে ব্যবহৃত হতো। স্বাধীনতার পর অনেক হাত ঘুরে আজ এই বাড়িটা আমার, অর্থাৎ ব্যাংক ম্যানেজার প্রতীক ঘোষের মালিকানাধীন। গতানুগতিক ব্রিটিশ স্থাপত্য, বাইরে বড় বাগান, আর সেই বাগানের ঠিক মাঝখানে শ্বেত পাথরের একটা ফোয়ারা। যদিও ফোয়ারার পরীর ডান হাতটা বহুকাল আগেই বেপাত্তা হয়ে গিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে বাগানটাও বেশ প্রাণহীন হয়ে পড়ে রয়েছে। সত্যি সরকার বুড়ো এই বাড়ি নিয়ে মোটেই কুলিয়ে উঠতে পারছিল না। কিন্তু বাইরের তুলনায় বাড়ির ভেতরটা অনেকটাই পদের। বৈঠকখানার বড় ফায়ার প্লেসটায় আজও ইংরেজ আমলের সাহেবিয়ানা বহন করে চলেছে। কিন্তু অন্যান্য আসবাবপত্রের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে বেডরুমের বড় গ্র্যান্ডফাদার ক্লকটা। কালচে মেরুন ওয়ালনাট কাঠ দিয়ে তৈরি, উচ্চতায় প্রায় 6.5 ফুট। পেন্ডুলাম আর ঘড়ির কাঁটাগুলো সম্ভবত রূপোর উপর সোনার জল করা। জিনিসটা সত্যি খাসা বটে। কোনো অজ্ঞাত কারণে সরকারবাবু বাড়ি ছাড়ার আগে জিনিসটা নিজের সাথে নিয়ে যাননি। শম্পা চিরকালের খুঁতখুঁতে, তবে গোটা বাড়ির মধ্যে শুধু এই একটা জিনিসই ওর কিছুটা মনে ধরেছে। একটা অদ্ভুত ব্যক্তিত্ব আছে ওই ঘড়িটার মধ্যে। ওইটা যেন শুধু কাঠ, ধাতু ইত্যাদি দিয়ে গড়া কোনো জড় বস্তু নয়। জিনিসটার নিজস্ব একটা প্রাণ আছে। কাঠের শুষ্ক আবরণের তলায় কোথাও একটা জীবন্ত হৃদয় দুকপুক করছে। ঘড়িটা এত বছর ধরে এক নির্লিপ্ত দার্শনিকের মতো মানুষের সব কাণ্ড কারখানা নীরবে লক্ষ্য করে চলেছে। শুধু যেন কিছুক্ষণ পর পর মানুষের অফুরন্ত মূর্খামিগুলো প্রত্যক্ষ করতে করতে একটা হতাশায় ভরা ধাতব দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সেই ঘড়িটার বুক ঠেলে।
দেখতে দেখতে নতুন বাড়িতে একটা মাস দিব্যি কেটে গেল। প্রাথমিক দোলাচলটা কাটিয়ে শম্পাও এখন অনেকটা ধাতস্থ হয়ে উঠেছে। বাড়ির ভেতরটা নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, আর বাইরেটা সামনে নিয়েছি আমি। এক কাঁড়ি টাকা খরচ করে লোক লস্কর লাগিয়ে বাইরের বাগানটার হাল কিছুটা হলেও ফেরানো গিয়েছে। পরে সময় করে বাড়িটা একবার রং করে নিলেই হবে। প্রতিদিন সকাল 8টার বাস ধরে আমাকে ব্যাংকে যেতে হয়, তাই 7টার মধ্যে উঠে পড়া অনিবার্য। অবশ্য এ নিয়ে এতদিন তেমন কোনো সমস্যা হয়নি। একে দীর্ঘদিনের অভ্যেস, তার উপর শয়নকক্ষে দাঁড়িয়ে থাকা আদ্যিকালের সেই বিশ্বস্ত ঘড়ি 7 বার নিজের গুরু গম্ভীর ধাতব ঝঙ্কার শুনিয়ে সুনিপুণভাবে আমার তন্দ্রা কাটিয়ে দেয় প্রতিদিন। অন্তত বিগত 1 মাস ধরে তো এমনটাই হয়ে আসছে। কিন্তু ছন্দপতন ঘটল একদিন বুধবারে। ঘুম জড়ানো চোখ মেলে দেখি বিছানায় সকালের চড়া রোদ এসে পড়েছে। ধর্মড়িয়ে উঠে বসলাম, চৌকিতে ঘড়ির দিকে তাকালাম। 3:07। এতদিন ধরে দেখে আসা দোদুল্যমান পেন্ডুলামটা আজ অদ্ভুত রকমের স্থির। হাতড়ে হাতড়ে মোবাইল বের করে টাইম দেখলাম, সকাল 8:30। মাথাটা বেজায় গরম হয়ে গেল। সবিতাদি, ও সবিতাদি! হন্তদন্ত হয়ে সবিতাদি ছুটে এলো। কি হয়েছে দাদাবাবু? আচ্ছা, কাল বিকেলে ঘড়িতে দম দেওয়া হয়নি কেন? হ্যাঁ, তোমার এই বোকামির জন্য আজ আমার ব্যাংক যাওয়া হলো না। সে কি দাদাবাবু, আমার তো ভালোই মনে আছে, ঘড়িতে আমি কাল চাবি দিয়ে রেখেছিলাম। তাই নাকি? আমি ঘড়ির দিকে ইশারা করলাম। তাহলে ওইটা কি? হ্যাঁ? সবিতাদি হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেদিকে, তারপর নিজের মনে বিড়বিড় করলেন, এত বড় ভুল আমার হলো কি করে? আমার পরিষ্কার মনে আছে, বিকেলে ঘড়িতে চাবি দিয়েই আমি বাড়ি গিয়েছিলাম, রোজ তাই করি। এবার যেন মনে একটা ধাঁধা লাগলো। ঘড়ি তো বন্ধ, কিন্তু সবিতাদি এত আত্মবিশ্বাসের সঙ্গে বারবার যখন বলছে যে সে দম দিয়েছে, তখন সেই কথাটাও তো ফেলে দেওয়া যায় না। যাই হোক, তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা দাদাবাবু। সবিতাদি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি নিজে ঘড়িটার কাছে গিয়ে দাঁড়ালাম। ভালো করে পরীক্ষা করে বুঝলাম সবিতাদি একদম সত্যি কথাই বলছিল, ঘড়িতে পুরো দম দেওয়া রয়েছে। এদিকে আমার চেঁচামেচি শুনে শম্পারও ঘুম ভেঙে গিয়েছে। কি হয়েছে গো? সকাল সকাল এত গোলমাল কিসের? আর বলো না, ঘড়িটা বিগড়েছে। এর চক্করে আজ বাসটা মিস করলাম। অবশ্য আমারই দোষ, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেই ভালো হতো। ওমা, তাই তো, আমারও তো উঠতে অনেক দেরি হয়ে গেল। কি হবে এখন? কি আর হবে, আজ ট্যাক্সি ধরেই কাজে যাই। বাড়ি ফিরে জিনিসটা মেরামত করানোর ব্যবস্থা করছি। কোনো অজানা কারণে সেদিন ব্যাংকে কাজটা একটু বেশি ছিল। এক মনে কাজ করছি, হঠাৎ দুপুর 12:30 নাগাদ আমার মোবাইল একটা অচেনা নাম্বার থেকে কল এলো। হ্যালো। হ্যালো, আমি কি মিস্টার প্রতীক ঘোষের সাথে কথা বলছি? হ্যাঁ, আপনি কে বলছেন? নমস্কার স্যার, আমি মেরিলাইফ হসপিটাল থেকে সিস্টার সুজাতা বলছি। আপনার ওয়াইফের একটা মাইনর অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। উনি বারবার আপনাকে দেখতে চাইছেন। হন্তদন্ত হয়ে হসপিটালে ঢুকে দেখি দুজন নার্স শম্পার হাতটা ড্রেসিং করছে। আমাকে ঘরে ঢুকতে দেখে একজন ডাক্তার এগিয়ে এলেন। এই যাত্রায় খুব বাজে বেঁচে গেছে আপনার স্ত্রী মিস্টার ঘোষ। ভাগ্য ভালো যে বড় কোনো ইনজুরি হয়নি। কি হয়েছিল ডাক্তারবাবু? এসব কিভাবে হলো? উনি বোধহয় খানিকটা আনমনা হয়ে রাস্তা পারাপার করছিলেন, উল্টো দিক থেকে একটা গাড়ি এসে
ভাগ্যিস গাড়ি চালক সময় মতো ব্রেক কষেছিলেন। গাড়ির ধাক্কা খেয়ে উনি রাস্তায় পড়ে যান। কোনো মেজর ইনজুরি হয়নি, শুধু পড়ে যাওয়ার ফলে ওনার ডান কনুইয়ে আঘাত লেগেছে। আমরা ভালো করে জায়গাটা ওয়াশ করে ড্রেসিং করে দিয়েছি। আপনি এই ওষুধগুলো কিনে সময় মতো খাওয়াবেন, এছাড়া আর চিন্তার কিছুই নেই। শম্পা কি যেন একটা বলতে গিয়েও বলল না। আমি ওর যন্ত্রণা কাতর মুখের দিকে তাকিয়ে বেশি কথা বাড়ালাম না। ওষুধপত্র কিনে ট্যাক্সি ধরে আমরা দুজন সোজা বাড়ি ফিরে এলাম। রাস্তায় এ নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। ঘরে ফিরে শম্পার জন্য 1 গ্লাস ধুমায়িত দুধ এনে আমি ওর পাশে বসলাম। শম্পা, এ নাও, চটপটি গরম দুধটা খেয়ে নাও। যা বিশাল ভাড়া গেল আজ। হ্যাঁ, ও ভালো কথা, তা তুমি হঠাৎ ভর দুপুরে একা একা বেরোতে গেলে কোন আক্কেলে? তুমি তো সকাল সকাল কাজে বেরিয়ে যাও, আর সবিতা দিও সকালের কাজকর্ম সেরে বাড়ি ফিরে যায়, আবার আসে সন্ধে 7টা নাগাদ। তার মাঝে এতটা দীর্ঘ সময় এই বিশাল অট্টালিকায় আমাকে একাই কাটাতে হয়। কার ভালো লাগে বলো তো একা একা ভূতের মতো এখানে ওখানে ঘুরে বেড়াতে? আর তোমাকে বলতে তো আমার লজ্জা নেই, দিনের বেলাতেও এখানে একা একা থাকতে আমার যেন গাটা ছমছম করে। তাই ভাবলাম যে একা একা বাড়িতে না পড়ে থেকে বাজার থেকে তোমার জন্য যাই একটা টি-শার্ট কিনে আনি। টি-শার্ট? হ্যাঁ, আসলে সামনের পাড়াতে জামা কাপড়ের একটা নতুন দোকান খুলেছে। ওখানে একটা টি-শার্ট আমার খুব পছন্দ হয়ে গেছিল। অনেক দিন ধরেই কেনার কথা ভাবছিলাম, তাই ঠিক করলাম আজকে জিনিসটা নিয়েই আসবো। কিন্তু রাস্তা পার করতে গিয়ে কোথার থেকে যে কি হয়ে গেল। আচ্ছা শম্পা, তুমি কি দেখতে পাওনি যে একটা গাড়ি তোমার দিকে দুরন্ত গতিতে ছুটে আসছে? শম্পার মুখটা হঠাৎ কালো হয়ে গেল। খানিকক্ষণ মাথা নিচু করে গম্ভীর মুখে কি একটা যেন ভাবলো। যদি সত্যিটা বলি তাহলে তুমি বিশ্বাস করবে? বিশ্বাসযোগ্য হলে অবশ্যই করব। আমি রাস্তাটা পার করব বলে ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি রাস্তার ঠিক মাঝ বরাবর একটা 12-13 বছরের বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। না না, দাঁড়িয়ে আছে বলাটা কিন্তু ভুল হবে। কেমন যেন মাটির থেকে কয়েক ইঞ্চি ঊর্ধ্বে ভাসছে, নরম ধোঁয়ার মতো শরীরটা, আর সেই সূক্ষ্ম দেহ ভেদ করেই রাস্তার গাড়িগুলো চলে যাচ্ছে। কিন্তু মেয়েটা একদম নির্বিকার ভাবেলহীন মুখেই ভেসে যাচ্ছে রাস্তার ঠিক মাঝখানে। ওর দৃষ্টিটা সরাসরি আমার মুখেই নিবদ্ধ ছিল। বুঝলাম। তারপর? তারপর মেয়েটা নিজের শীর্ণ একখানা আঙুল তুলে আমাকে ইশারা করলো, ঠিক যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। ওর রঙ্গুলি হেলনে কি যে আকর্ষণ ছিল আমি জানি না, কিন্তু আমিও সেইটাকে জগৎ সংসার ভুলে রাস্তার মাঝখানে ছুটে গেলাম। তখনই উল্টো দিক থেকে আসছিল গাড়িটা। শম্পা 2 হাত দিয়ে মুখটা ঢেকে ডুকরে উঠল। পুরো বৃত্তান্ত শোনার পর আমি একটু থতমত খেয়ে গিয়েছিলাম। শুধু ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আচ্ছা, মেয়েটাকে আর দেখতে পেলে না? না গো, আমি গাড়িতে ধাক্কা খাবার ঠিক আগের মুহূর্তেই স্পষ্ট দেখেছিলাম মেয়েটা কোথাও ছিল না, যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছিল। তা কেমন দেখতে ছিল মেয়েটা? রোগা, গায়ের রং অস্বাভাবিক রকমের ফর্সা, কেমন যেন বিবর্ণ, মাথায় পাতলা সোনালি চুল, পরনে ছিল একটা নীল গাউন, হাতে সাদা গ্লাভস। দেখে মনে হচ্ছিল মেয়েটা যেন এই দেশের নয়, বিদেশিনী। শম্পার সঙ্গে আমার বৈবাহিক জীবন মাত্র 4 মাসের, কিন্তু এইটুকু সময়তেই ওকে যেটুকু চিনেছি তাতে করে কখনো ওকে মিথ্যেবাদী বা অতিরিক্ত কল্পনা প্রবণ বলে আমার মনে হয়নি। তাছাড়া ঘটনার বিবৃতি দেওয়ার সময় ওর চোখ মুখের যা অবস্থা হয়েছিল তা দেখে ওর ওপর সন্দেহ করার কোনো অবকাশই থাকে না। তখন কি আর জানতাম যে আসল ধাক্কাটা খাওয়া এখনো বাকি ছিল? হঠাৎ আমার চোখ পড়ে সেই ঘড়িটার দিকে। যেই জিনিসটা কিছু সময় আগে পর্যন্ত একেবারে নিথর নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়েছিল তা এখন দিব্যি আগের মতোই টিকটিক করে চলছে। পেন্ডুলাম দুলছে নিজের তালে। সময় দেখাচ্ছে
সন্ধে 7:45। পকেট থেকে ফোনটা বের করে টাইম মেলালাম। একদম সঠিক সময় দেখাচ্ছে ঘড়িটা। আচ্ছা, তুমি কি মিস্ত্রি ডেকে ঘড়িটা সারিয়েছো শম্পা? ঘড়ি? কই না তো। তুমি বেরিয়ে যাওয়ার ঘন্টা দুয়েকের মধ্যেই তো আমি বেরিয়ে পড়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে। আর তারপরেই তো হলো অ্যাক্সিডেন্ট, হাসপাতাল। বুঝলাম, কিন্তু তাকিয়ে দেখো ঘড়িটা আবার চলতে শুরু করেছে। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, যদি ধরে নেওয়া যায় যে ঘড়িটা কোনোভাবে আপনা থেকে আবার চলতে শুরু করেছে, তাহলেও তো ঘড়িটার কাঁটা কয়েক ঘন্টা স্লো চলার কথা। একদম সঠিক সময়ে কেমন করে দেখাচ্ছে বলো তো? সত্যিই জানি না, বিশ্বাস করো, আমি তো আজ পর্যন্ত জিনিসটা হাতেই দিইনি। এরপর আরো 7 মাস কেটে গিয়েছে। ঘড়িটাও তারপর থেকে আর কোনো সমস্যা দেয়নি। এতদিনে শম্পার মন থেকে ওই ঘটনার আতঙ্কটা অনেকটা হালকা হয়ে এসেছে। আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই বাড়িতে এই উপলক্ষে সন্ধেবেলা একটা ছোটখাটো পার্টি রাখা হয়েছে। তাই বাবা মা আজ বাড়িতে এসেছে। শম্পার মা নেই, ওর বাবা আজ পার্টিতে থাকার কথা। অনেক কাজ বাকি এখনো। রান্নাবান্নার দিকটা মা আর শম্পা দেখছে, আর বাড়ি সাজানোর দিকটা সামলাচ্ছি বাবা আর আমি। শম্পার বাবা এলে তাকে নিয়ে আমি বেরিয়ে পড়ব কেকটা আনতে। বেলুন দিয়ে সব কটা ঘর সাজানো হয়ে গেছে, এখন শুধুমাত্র আলোগুলো লাগাতে পারলেই হলো। তোমাদের বাড়ি সাজানো কত দূর? আমাদের তো রান্না এদিকে প্রায় শেষ, শুধু পায়েসটা বাকি। আচ্ছা, তোমার ব্যাংক থেকে কতগুলো বন্ধু আসবে গো? 15 জনকে সপরিবারে নিমন্ত্রণ করেছি। সব মিলিয়ে ধরো 50-60 জন মতো হবে। বেশ বেশ, তোমরা সাজানো গোছানো কমপ্লিট করে নাও, আমি আসি। মা একা রান্নাঘরে আছেন। বাবা আর আমি মিলে সবে টুনি লাইটগুলো লাগাতে আরম্ভ করেছি। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজার বাইরে শম্পার বাবা এক হাঁড়ি মিষ্টি নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। আরে বাবা, আপনি? আমিও একগাল হেসে ওনাকে বাড়ির ভেতরে অভ্যর্থনা জানালাম। ভালো হলো আপনি বেশ আগে এসে পড়লেন। 4টে এলে আমাদের বেরোতে বড় দেরি হয়ে যেত। কেকটা কেনা এখনো বাকি যে। আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল বুঝি? না না, তাড়াতাড়ি কোথায় গো প্রতীক? শ্বশুর মশাই নিজের হাত ঘড়ির ডায়াল আমার চোখের সামনে তুলে ধরলেন। এখন 4:15, আর বলো না, রাস্তায় যা ট্রাফিক। তবে আমি যে এইমাত্র দেখলাম। এক ছুটে বেডরুমে এসে দেখি যা ভয় পেয়েছিলাম ঠিক তাই। আদ্যিকালের ঘড়িটা আজ আবার দাগা দিয়েছে। কাঁটা 3:07 স্থির। ভেরি স্ট্রেঞ্জ। বারবার একই সময় কাঁটা আটকাচ্ছে কেন? কিন্তু তখন আমার এসব নিয়ে মাথা ঘামানোর একদম সময় নেই। হাতে প্রচুর কাজ। 7টা থেকে সব অতিথিরা আসতে শুরু করবে, তাই বেশি 7-5 না ভেবে তড়ি ঘড়ি আবার কাজে লেগে পড়লাম। যাক, সমস্ত আয়োজন সময় মতো সাঙ্গ হয়েছে। অতিথিরাও সবাই একে একে হাজির। বন্ধুদের সঙ্গে গল্পগুজব, কেক কাটা, খাওয়া দাওয়া ইত্যাদির মধ্যে দিয়ে সময়টা কখন যে পেরিয়ে গেল তা বুঝতেই পারলাম না। নৈশভোজ সেরে আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে 3-4 জন সহকর্মীর সঙ্গে গুলতানি মারছিলাম। হঠাৎ নিচ থেকে শম্পার গলা ভেসে এলো। ওগো, শুনছো? একটু নিচে এসো তো। কেন, কি হলো? আরে তুমি তো দত্তদার ছেলের সঙ্গে আলাপই করনি। দারুণ ব্রাইট স্টুডেন্ট, এই বছরই মাধ্যমিকে 93% নম্বর পেয়ে পাশ করেছে। এসো, তোমাদের পরিচয় করিয়ে দিই। আচ্ছা আসছি, দাঁড়াও। কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে আমার পা দুটো থমকে গেল। শম্পা দাঁড়িয়ে আছে, ও ঠিক পাশেই একটা সব প্রতিভূ তরুণ। সম্ভবত ওটাই দত্তবাবুর পুত্র। কিন্তু কিন্তু ওদের ঠিক পেছনে ওই ভাসমান সদচ্চ ছায়া শরীরটা
ওটা কিসের? একটি কৃশকায়া মেয়ে, যার অস্থিময় দেহকে আবৃত করে রেখেছে একটা নীলচে গাউন, হাতে সাদা গ্লাভস। মেয়েটির দুটো গাঢ় নীল চোখের দৃষ্টি সরাসরি আমারই দিকে, যেন আমার হৃৎপিণ্ড ভেদ করে শরীরের সমস্ত রক্ত শুষে নিতে চাইছে। ভয়ের চোটে আমার কথা আটকে যাচ্ছে। মনে হয় শম্পাও আমার এহেন অস্বাভাবিক আচরণ দেখে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। কি হলো তোমার? অমন কেন করছো? শরীরটা খারাপ লাগছে নাকি? শম্পা, শম্পা, তোমার তোমার পেছনে। আমার পেছনে কি? কিঞ্চিত অপ্রস্তুত হয়ে শম্পা পেছনে ঘুরে তাকালো। ও এখন প্রেতিনীর একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে। আশ্চর্য, ও কি সেই ছায়ামূর্তিকে দেখতে পাচ্ছে না? কোথায়? ওই কিছু নেই তো। শম্পা আবার আমার দিকে ফিরে বলল, কি হয়েছে তোমার? অশরীরীর ঠোঁটে এবার একটা চওড়া হাসি দেখা দিয়েছে। নিজের একটা হাত তুলে সেই ছায়া শরীর আমাকে ডাকছে, নিজের কাছে ডাকছে। কোথায় শম্পা? কোথায় বাকি লোকজন? এখানে আর কেউ নেই, শুধু আমি আছি। আর আছে সেই রহস্যময়ী বালিকার ক্ষীণ অপচ্ছায়া। আমাদের মাঝে নিঃশব্দে বয়ে চলেছে অসীম কালের অকুল নদী। যেতে হবে নদীর ওই তীরে। আমাকে যেতেই হবে ওর কাছে। পার করতে হবে মৃত্যু নদীর সুবিস্তৃত বক্ষ। নদীর ছন্দবদ্ধ ছলাক ছলাক ঢেউয়ের সঙ্গে মিশে গিয়েছে আমার হৃৎস্পন্দন। লুপ্ত হয়েছে আমার সমস্ত ধ্যান জ্ঞান। আমি এক্ষুনি আসছি। অন্ধের মতো আমি পা বাড়ালাম সিঁড়ির দিকে। যা হওয়ার ছিল তাই হলো। সোজা 14টা সিঁড়ি টপকে মাটিতে আছড়ে পড়লাম ঠাস হয়ে। মাথায় প্রচন্ড আঘাত, রক্ত, তারপর সব অন্ধকার। এরপরে যা যা ঘটেছিল তার সারমর্ম এই। মাথায় গুরুতর চোট পেয়ে আমি একটানা 1 মাস হাসপাতালে ভর্তি ছিলাম। জ্ঞান ফেরার পর বেশ কিছুদিন কথা বলার মতো অবস্থায় আমি ছিলাম না। হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে ফেরার পরেও খুব একটা কথা আমি বলতাম না, কারণ আমার শরীর যথেষ্ট দুর্বল ছিল। খাট থেকে বেশি নামতে পারতাম না। সারা দিন শুয়ে শুয়ে আকাশ কুসুম চিন্তা করতাম। পরিবারের লোকজন আমাকে অনেক খুঁজিয়েছে। সেদিন আমি কি দেখে ওইভাবে হুড়মুড়িয়ে সিঁড়ি থেকে আছড়ে পড়েছিলাম, কিন্তু আমি কোনো সঠিক উত্তর দিইনি। কি জবাব দিতাম? একটা ভূতকে দেখে গড়িয়ে পড়ে গিয়েছি এটা বললে লোকে তো বিশ্বাস করবেই না, উল্টে আমাকে বদ্ধ উন্মাদ ভাববে। শুধু একজন মানুষকেই কথাটা বলা যায়, শম্পা। কারণ আমার স্ত্রীও তো ঠিক ওই প্রেতিনীকেই দেখেছিল, নীল গাউন আর সাদা গ্লাভস পরা একটা শীর্ণ দেহী বিদেশিনী। এই বর্ণনা তো সর্বপ্রথম আমাকে শম্পায় দিয়েছিল। হ্যাঁ, ওকেই সবকিছু খুলে বলবো, শুধু সঠিক সময়ের অপেক্ষা। শম্পার একার পক্ষে আমাকে সামলে রাখা সম্ভব হবে না, এই কথা ভেবে ওই দুর্ঘটনার পর থেকে বাবা মা এখানেই রয়ে গেছে। আমার শ্বশুর মশাইও মাঝে মধ্যে এসে আমাকে দেখে যান। সবার সম্মিলিত শুশ্রূষা পেয়ে বেশ দ্রুত স্বাস্থ্য লাভ হচ্ছে আমার। কপালের ক্ষতটাও অনেকটা শুকিয়ে এসেছে। কতদিন আর বিছানায় শুয়ে শুয়ে গল্পের বই পড়া যায়? তাই একদিন সবার অলক্ষ্যে আমি একাই খাট থেকে নেমে ঘরের মধ্যে পায়চারি করছিলাম।
মাথায় তখনও ওইসব উল্টো পাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু হাজারটা অপ্রয়োজনীয় কথার মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বারবার উপেক্ষা করে ফেলেছিলাম। এতক্ষণে হঠাৎ সেটির উপলব্ধি হতেই আমার যেন টনক নড়ল। ইস, এতদিন ধরে সামান্য পয়েন্টটা কেন আমার মাথায় খেলেনি? এই সব কিছুর সঙ্গে আমার শয়নকক্ষের গ্র্যান্ডফাদার ক্লকটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজ পর্যন্ত জিনিসটা শুধু 2 বার থেমেছে, আর সেই 2 বারই তাতে পুরো দম দেওয়া ছিল। 2 বারই কাঁটা 3টে বেজে 7 মিনিটে থেমেছে। প্রথমবার রাতে আর দ্বিতীয়বার দুপুরে। যখনই ঘড়ি থেমেছে তখনই পরিবারের কোনো অঘটন ঘটেছে। সবচেয়ে বড় কথা, 2 বারই দুর্ঘটনার কিছুক্ষণ পূর্বে দেখা গিয়েছে সেই প্রেতিনীকে। আগের বার শম্পা দেখেছিল, আর এবার দেখলাম আমি। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার, প্রত্যেকবার ঘড়িটা নিজে থেকেই আবার চলতে শুরু করেছে। এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে ঘড়িটা, দিব্যি টিকটিক করছে, একদম সঠিক সময় দেখাচ্ছে। অথচ বিবাহ বার্ষিকীর দুপুরে আশ্চর্যজনকভাবে নিথর হয়ে পড়েছিল জিনিসটা। তার মানে কি ঘড়িটা কোনোভাবে আমাকে আসন্ন বিপদের সংকেত দেয়? এই পুরনো গ্র্যান্ডফাদার ক্লক কি অলৌকিক ক্ষমতা সম্পন্ন? কাছে গিয়ে ঘড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। না, একদম সাধারণ দেখতে জিনিসটা। শুধু এক জায়গায় সোনালি রং দিয়ে খুব ছোট ছোট হরফে কিছু লেখা চোখে পড়ল। এতদিনে প্রথম দৃষ্টিগোচর হলো ওই লেখাগুলো, কিন্তু সেগুলো এতই ছোট যে বিশেষ কিছুই পড়া গেল না। ম্যাগনিফাইং গ্লাসটা কই? দেরাজ থেকে আতস কাঁচটা বের করে লেখাগুলো পাঠ করলাম। মনিটম প্রাইমাম, মনিটম মিটারম, টেনিক মর্স। চাপ বাবা, এ আবার কোন ভাষা? মোবাইলে টাইপ করলাম ঘড়ির গায়ে খোদাই করা লেখাগুলো। সেখান থেকে জানা গেল ভাষাটা ল্যাটিন। বাংলায় অনুবাদ করলে যার আক্ষরিক অর্থ দাঁড়ায় প্রথমবার সাবধান, পুনরায় সাবধান এবং অবশেষে মৃত্যু। বজ্রাঘাতের মতো সবকিছু আমার কাছে নিমেষে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। হাত থেকে ফোনটা সশব্দে খসে পড়ল মাটিতে। আমার মনে হচ্ছে পায়ের তলা থেকে কেউ যেন মাটি সরিয়ে নিয়েছে। হা ভগবান, এ আমি কি দেখলাম? কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? প্রথমে দুটো দুর্ঘটনা নিছক কাকতালীয় নয়, সেগুলো ছিল সতর্কীকরণ। তাহলে তো এর পরের বার মৃত্যু। কার মৃত্যু? কবে মৃত্যু? এতক্ষণে সব টুকরো টুকরো ঘটনাগুলো নিজে থেকে এক জায়গায় এসে পুরো সমীকরণটা 2 2 4 করে দিল। ঈশ্বর, হায় ঈশ্বর, এ আমাদের কোন নিষ্ঠুর খেলার মধ্যে জড়ালে তুমি? কোন এক অত্যন্ত শক্তিশালী শয়তান আশ্রয় নিয়েছে এই ঘড়ির মধ্যে। তার ইঙ্গিতেই আমাদের জীবনে ঘটছে এসব অস্বাভাবিক ঘটনা। না, আমি এই পরিবারের কারোর প্রাণ সংশয় ঘটতে দেব না, কিছুতেই না। কি গো, আপন মনে কি বিড়বিড় করছো? বুঝতেই পারিনি কখন শম্পা নিঃশব্দে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আরে শম্পা, তুমি? তোমার জন্য এই চিকেন স্যুপটা করে এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। আর তুমি এভাবে একা একা খাট থেকে নামছো কেন? মনে নেই ডাক্তারবাবু কি বলেছেন? এই কদিন তোমার কমপ্লিট বেড রেস্ট। আচ্ছা, একটা কথা বলবো শম্পা। অবশ্য জানি না ব্যাপারটা বিশ্বাসযোগ্য হবে কিনা। হ্যাঁ, বলো না। আমাদের পরিবারের এখন চরম বিপদ শম্পা, চরম বিপদ আমাদের। বিপদ? আমাদের ওপর আবার কিসের বিপদ? শম্পাকে সবকিছু বুঝিয়ে বললাম। আতস কাঁচ দিয়ে ওকেও পড়ালাম লেখাগুলো। পুরো ব্যাপারটা বোঝার পর ও রীতিমতো ভয় পেয়ে গেল। এখন তাহলে কি করা যায় বলো তো? এই অপয়া ঘড়িটা আমি কিছুতেই বাড়িতে রাখবো না। সে ঠিক আছে, কিন্তু সব জেনে শুনে কাউকে এই অভিশপ্ত জিনিস দিই বা কিভাবে? যদি আবার তার বাড়িতে
তার বাড়িতে ওই ঘড়ির কারণে কোনো অঘটন ঘটে, তার দায় কি আমাদের ঘাড়ে বর্তাবে না? দাঁড়াও, আমি আজই বাবাকে ফোন করে ডেকে পাঠাচ্ছি। বাবার অনেক লোকের সঙ্গে চেনা জানা আছে, নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। সন্ধেবেলায় বাড়ির বৈঠকখানায় এই নিয়ে একটা মিটিং বসল। শম্পার বাবাও সেখানে উপস্থিত। শম্পার আমি মিলে যতটা সম্ভব পরিষ্কার করে ব্যাপারটা বোঝালাম। সব কিছু শোনার পর প্রত্যেকের মুখেই একটা থমথমে কালো ছায়া নেমে এসেছে। না 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 না, এমনটা তো চলতে দেওয়া যায় না। শ্বশুর মশাই গম্ভীর মুখে বললেন, মনে হয় বাড়ির প্রাক্তন মালিক সরকার বাবু জেনে বুঝেই এই অপয়া ক্লকটা ছেড়ে গেছেন। এখন ঝামেলাটা এসে পড়েছে আমাদের ঘাড়ে। তা তো বুঝলাম ভাই কুণাল, বাবা ফোড়ন কাটলেন। কিন্তু এখন আসল প্রশ্ন হচ্ছে, এই আপদটাকে ঘর থেকে বিদায় করা যায় কি উপায়? আপনি ভাববেন না দাদা, জিনিসটাকে পাকাপাকিভাবে এখান থেকে সরিয়ে ফেলার একটা রাস্তা আমার জানা আছে। আমার একজন পরিচিত আছে, পরিমল সেন। কলকাতায় ভদ্রলোকের একটা অ্যান্টিক শপ রয়েছে, 3 পুরুষের ব্যবসা। চড়া দামে পুরনো দিনের সব বহুমূল্য জিনিসপত্র কেনা বেচা করে। এই গ্র্যান্ডফাদার ক্লকটা তো নেহাত 100 বছরের কম নয়। পরিমলকে বাড়িতে ডেকে কিছু ভুজুং বাজুং বাহানা দেখিয়ে জিনিসটা তো ওর ঘাড়েই গোছাতে হবে। কিন্তু আমি বলার চেষ্টা করলাম, এইটা করলে যদি পরিমল বাবু বা ওনার পরিবারের কারোর ক্ষতি হয়ে যায়। অত কিছু জানি না তাতান। মায়ের গলা থেকে ঝরে পড়ল একরাশ বিরক্তি। এই মুহূর্তে ওই অলক্ষণে ঘড়িটা বিদায় করতে পারলে বাঁচি। তারপর ওই দোকানদার ঘড়িটা কাকে বিক্রি করছে বা না করছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যাক, যে চুলোয় যাবে। আপনি বাঁচলে বাপের নাম। বিয়ান একদম ঠিক কথা বলেছেন প্রতীক। খুব সাবধান, লোকটা বেশ ধুরন্ধর। ওর মনে যেন ঘড়িটা নিয়ে এক ফোঁটাও সন্দেহ না ঢোকে। বলে দিও যে বাড়িতে অত পুরনো দিনের ঘড়ির কোনো প্রয়োজন নেই, তাই বিক্রি করার ইচ্ছে। এর চেয়ে বেশি কিছু বলার একদমই দরকার নেই। পরিকল্পনা অনুযায়ী পরিমল বাবুকে জিনিসটা গছাতে বিশেষ বেগ পেতে হলো না। বুঝতে পারলাম বাড়ির সকলে বেশ হাঁপ ছেড়ে বেঁচেছে। কিন্তু কেন জানি না আমার মনটা অল্প ভারাক্রান্ত ছিল। হাজার হোক, জিনিসটা তো এতদিন পরিবারের এক সদস্যের মতোই এই ঘরে আশ্রয় পেয়েছিল। আজ ঘরের সেই কোণটা একেবারে নিরেট ফাঁকা পড়ে আছে। তবে যেখানে নিজেদের প্রাণ যাবার ভয় রয়েছে, সেখানে বোধহয় একটা জড় পদার্থের প্রতি এসব ছেদ ও সেন্টিমেন্ট মানায় না। এই ঘটনার পর আরো মাস 3 কেটে গিয়েছে। এখন আমি অনেকটাই সুস্থ, তাই বাবা মা আবার ফিরে গিয়েছেন বাড়িতে। আমিও ডিউটিতে জয়েন করেছি। এসব গোলমালের চক্করে ব্যাংকে অনেকদিন কামাই হয়ে গিয়েছে। ঘড়ি বিদায় হওয়ার পর থেকে পরিবারে কোনো গন্ডগোল ঘটেনি। জীবনের চাকা দিব্যি স্বাভাবিক গতিতে গড়গড় করে গড়িয়ে চলেছে। তবুও আমার মন থেকে সেই নিরানন্দ ভাবটা যেন কাটছে না। না, ঘড়িটা হাতছাড়া হওয়ার দুঃখ মনের মধ্যে আর নেই। আর সেই ফাঁকা কোণাটায় শম্পা একটা সুন্দর বুকশেলফ বসিয়েছে। তা সত্ত্বেও এত বিষাদ কেন যে আমার মনের মধ্যে বাসা বেঁধেছে তা আমার জানা নেই। শম্পার সাথেও খুব দরকার ছাড়া বিশেষ কথাবার্তা আমি বলি না। সবকিছুই আজকাল বড্ড সাদা কালো মনে হয়। হৃদয় বসন্ত বনের উজ্জ্বল বর্ণচ্ছটা কোথাও হারিয়ে গিয়েছে। সেই স্থান দখল করেছে শীতকালের সুদীর্ঘ হিমেল নৈরাশ্য। থাকতে না পেরে নিজে একদিন ফোন করে বসলাম সরকার বাবুকে। ওপার থেকে উনি ফোনটা রিসিভ করলেন, তারপর বললেন, হ্যালো, কে বলছেন? গুড মর্নিং মিস্টার সরকার, আমি প্রতীক বলছি।
আরে ম্যানেজার বাবু যে, কি সৌভাগ্য আমার, আপনি ফোন করেছেন। কেমন আছেন বলুন? ওই চলছে আর কি। তা আপনি এখন কোথায়? কোথায় আর থাকবো, সব কিছু আপনাদের হাতে তুলে দিয়ে ইন্ডিয়া থেকে পাত্তারি গুটিয়েছি। এখন মেয়ে জামাইয়ের কাছে এই জীবনের শেষ কটা দিন শান্তিতে কাটিয়ে দিতে চাই। তা বেশ ভালোই করেছেন। আচ্ছা মিস্টার সরকার, আপনাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করবার জন্য ফোন করেছিলাম। ও, কি নিয়ে কথা? ওই শোবার ঘরের গ্র্যান্ডফাদার ক্লকটা নিয়ে। ফোনের ওপারে দীর্ঘক্ষণের নীরবতা। বুঝলাম সরকার বুড়ো মনে মনে অজুহাত দেখানোর ফন্দি আঁটছে, কিন্তু সেই সুযোগ ওকে দেওয়া চলবে না। কড়া ভাষায় একটু ভালো করে জেরা করতেই ভেতর থেকে আসল কথাটা বেরিয়ে এলো। বহু বছর আগে ওই বাড়িতে ফক্স সাহেব নামে একজন ব্রিটিশ অফিসার থাকতেন। তার মেজ কন্যা ছিল সেই মেয়েটি, লরা ফক্স। ওরই ছায়া আমি আর শম্পা প্রত্যক্ষ করেছিলাম। খুব কম বয়সে কোনো অজানা রোগে ভুগে বাচ্চাটার জীবন অবসান ঘটে। বেডরুমের ওই ঘড়িটা লরার অত্যন্ত প্রিয় ছিল, তাই মৃত্যুর পরেও ওর আত্মা ওই গ্র্যান্ডফাদার ক্লকের মায়া ছাড়তে পারেনি। লরার আত্মা চায় না যে ওই ঘড়িটা অন্য কারোর মালিকানায় থাকুক। তাই ফক্স সাহেব বাড়ি ছেড়ে দেওয়ার পরও যখনই কোনো পরিবার এই বাড়ির দখল নিয়েছে, তাদের সকলের সঙ্গে ঘটেছে কিছু না কিছু মারাত্মক বিপর্যয়। আর আপনি সবকিছু জানা সত্ত্বেও আমার কাছে এতগুলো কথা চেপে গেলেন। কি করব বলুন ম্যানেজার বাবু? সরকারবাবু প্রায় ফুঁপিয়ে উঠলেন। আমার 3 বছরের ফুটফুটে নাতিটা, বলা নেই কওয়া নেই, সেদিন বাগানে খেলতে গিয়ে ওর মাথায় গাছের ডাল ভেঙে পড়ল। শেষ হয়ে গেল শিশুটা। তারপর আর আমার কোনো জ্ঞান গম্যি ছিল না। বিশ্বাস করুন আপনি, যেন তেন প্রকারেণ বাড়িটা বিক্রি করে দেশের মোহ ত্যাগ করে সোজা জামাইয়ের কাছে এসে ঠাঁই নিয়েছি। না হলে আপনিই বলুন, এই শেষ বয়সে এসে কারো ইচ্ছে করে নিজের মেয়ে জামাইয়ের ঘাড়ে গলগ্রহ হয়ে ঝুলে থাকতে? আমি আর বেশি কথা বাড়ালাম না। আমিও তো একই দোষে দোষী। আমিও তো সমস্ত তথ্য ধামাচাপা দিয়ে জিনিসটা বিক্রি করে ফেললাম। চালনি হয়ে সূচের বিচার করা আমার সাজে না। কয়েকদিন পরের ঘটনা। অনেক রাত হয়েছে, তবু কিছুতেই ঘুম আসছে না। বিছানায় শুধুই এপাশ ওপাশ করে যাচ্ছে, কিন্তু নিদ্রা দেবীর সদয় হওয়ার নাম গন্ধ নেই। পাশে শম্পা অঘরে ঘুমাচ্ছে। উঠে বসলাম বিছানায়। টেবিলে রাখা জলের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে ঘড়ির দিকে তাকালাম। তখন 11:55। পুরনো ঘড়িটা বিক্রি করার পর একটা নতুন দেওয়াল ঘড়ি লাগানো হয়েছে এই ঘরে। বেশ সুন্দর দেখতে জিনিসটা। পুনরায় বিছানায় শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করা দরকার। আবার কাল সকালে উঠে দুটো নাকে মুখে গুঁজে সেই ব্যাংকে ছুটতে হবে কিনা। সবে চোখ বন্ধ করেছি, হঠাৎ একটা পরিচিত শব্দ কানের পর্দায় এসে সজোরে ধাক্কা মারল। এক লাফে নেমে পড়লাম খাট থেকে। এইটা সেই ভুতুরে গ্র্যান্ডফাদার ক্লকের ঘন্টার আওয়াজ না? হ্যাঁ, এখনো হচ্ছে শব্দটা। গাম্ভীর্যে পরিপূর্ণ সেই ধাতব ঢং ঢং আওয়াজ, যার প্রতিধ্বনিতে গোটা বাড়িটা গম গম করছে। কোণে কোণে 12 বার বাজল সেই ঘড়ির ঘন্টা। ঠিক তাই, এখন তো 12টাই বাজে, কিন্তু শব্দটা এলো কোত্থেকে? ঘরের মধ্যে থেকে তো নয়, যেন বেশ দূর থেকে সেই ধ্বনি ভেসে আসছিল আমার কানে। এবার আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিতে শুরু করেছে। ব্যাপারখানা কি হলো? প্রায় 3 মাস আগেই তো জিনিসটা বিক্রি করে ফেলেছি। তাহলে আমি আর ভাবতে পারছি না। নির্ঘাত কাজের চাপ বেশি হয়ে যাচ্ছে বলে এসব অবাস্তব চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে ভিড় করছে। শম্পা তো ভালোই ঘুমোচ্ছে, মনে হয় না ও কোনো আওয়াজ টাওয়াজ শুনতে পেয়েছে বলে। সত্যি তো, আওয়াজ থাকলে তবে তো শুনবে।
আমারই যত সব আজগুবি কল্পনা। না, এবার আমারও ঘুমনোটা খুব দরকার। বিশ্রামের অভাবে অনেক সময় মানুষ রজ্জুকে সর্বভ্রম করে ফেলে। সকালে শম্পার ডাকাডাকিতে আমার ঘুম ভাঙল। কি গো, ওঠো, আর দেরি করলে তো সকালের বাসটা পাবে না। তাই তো, আমি চোখ কচলে উঠে বসলাম। ভাগ্যিস তুমি ডাকলে, না হলে আজ নির্ঘাত লেট হয়ে যেত আমার। তুমি তো কোনোদিনও এতক্ষণ অবধি ঘুমাও না, কাল রাতে কি তাহলে দেরি করে ঘুমিয়েছিলে? হ্যাঁ গো, আসলে আসলে কাল রাতে যা ভয়ঙ্কর। ভয়ঙ্কর? কি ভয়ঙ্কর? মানে না না, তেমন কিছু নয়। ওই রাতে ঘুম আসছিল না, তাই আজ একটু দেরি হয়েছে উঠতে। যাই হোক, এবার আমি উঠি, বুঝলে। কাল রাতের বিভীষিকাময় অভিজ্ঞতার ব্যাপারে স্ত্রীর কাছে কিছু ফাঁস করলাম না। সেদিন ব্যাংকে কাজের চাপে মাথা তুলতে পারিনি। ডিউটি থেকে ফিরে শম্পাকে নিয়ে আবার বেরোতে হয়েছিল টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। শেষমেশ যখন বাড়িতে ফিরলাম, তখন ঘড়ির কাঁটা ৮-এর ঘর ছুঁই ছুঁই। কালকের মতো আজ আর অনিদ্রায় ভুগতে হয়নি। ক্লান্ত ছিলাম, তাই রাতের খাবার সেরে দুজনেই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরিশ্রান্ত শরীরটা এলিয়ে দিলাম আমার নরম বিছানায়। কিছুক্ষণের মধ্যেই তলিয়ে গেলাম সুপ্তির গভীর সাগরে। কতক্ষণ ঘুমিয়েছি তা ঠিক মনে নেই। হঠাৎ একটা মিষ্টি অথচ ভারী শব্দ আমার কানে আসতেই ঘুমটা ভেঙে গেল। আবার আবার সেই অভিশপ্ত আওয়াজ। আজও বেশ দূর থেকে আসছে শব্দটা। এক ঝটকায় চাদরটা সরিয়ে আমি উঠে বসলাম। আতঙ্কে আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ। হাত পা যেন আমার বশে নেই। গলা দিয়ে একটা স্বর পর্যন্ত বেরোচ্ছে না। শেষে কি আমায় বোবায় ধরলো নাকি? শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে সজোরে একটা ঠেলা মারলাম শম্পার কাঁধে। কে? শম্পা ধড়মড় করে উঠে বসেছে। কি ব্যাপার? শম্পা, এই শম্পা। এই তো আমি। কি হয়েছে তোমার? অমন করছো কেন? আওয়াজ, হ্যাঁ, ওই যে শোনো, সেই গ্র্যান্ডফাদার ক্লকের আওয়াজ। কোথা থেকে আসছে আওয়াজটা? হ্যাঁ, ঘড়ির শব্দ। শম্পা কান খাড়া করে শোনার চেষ্টা করলো। কোথায়? আমি তো কোনো শব্দ পাচ্ছি না। এবার আমার মাথায় সত্যি রাগ উঠে গেল। শম্পার কাঁধে আর একটা প্রবল ঝাঁকুনি দিয়ে চিৎকার করে উঠলাম, শুনতে পাওয়ার কি আছে? কানের মাথা খেয়েছো নাকি? ওই তো দেখো, এখনো হচ্ছে শব্দটা। এই শোনো, বাড়ির প্রত্যেকটা কোণায় ওই ভুতুড়ে ঘড়ির ঘন্টা প্রতিধ্বনিত হচ্ছে। এদিকে তুমি নাকি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমি তোমাকে কেন মিথ্যে বলতে যাব? আমি তো সত্যিই কিছু শুনতে পাচ্ছি না। তাছাড়া এই ঘড়িটা তো কবেই বিক্রি হয়ে গেছে, আর এখন এই শব্দ আসবেই বা কোথার থেকে? তুমি নিজেই ভেবে দেখো তো একটু। দেখে বুঝলাম শম্পা আমার এই আকস্মিক উগ্র মূর্তি দেখে যথেষ্ট ঘাবড়ে গিয়েছে। আমিও নিজের উপর কিছুটা বিরক্ত হলাম। সত্যি তো, শম্পার যুক্তি অকাট্য। ওই আওয়াজ এখন আসবে কিভাবে? কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম সেই সুমিষ্ট মন্দ্রিত ধাতব ধ্বনি, যার অনুনাদ এখনো আমার কানে বেজে চলেছে। তার মানে কি আমি একাই সেই ধ্বনি শুনতে পাচ্ছি? ওই ভুতুড়ে ঘড়ির কালো ছায়া কি আদেও আমার জীবন থেকে কোনো দিনও দূর হবে না?
আজ শনিবার। পরপর 2 রাত ধরে একই কাণ্ড ঘটেছে। আর নয়, আজ আমাকে যেমন ভাবেই হোক ওই শব্দের উৎস খুঁজে বার করতেই হবে। কাল আমার ব্যাংক ছুটি, অতএব আজ রাতটা জেগে কাটালেও বিশেষ সমস্যা নেই। শম্পাকে এই ব্যাপারে কিচ্ছু জানায়নি। প্রতি রাতের মতোই আজও আমি চুপচাপ ওর পাশে শুয়ে আছি, কিন্তু ইন্দ্রিয়গুলো যতটা সম্ভব সজাগ রেখেছি, কারণ ঘুমোলে চলবে না। আজ এই ভৌতিক তামাশার একটা বিহিত আমাকে করতেই হবে। সঙ্গে রেখেছি 4 ব্যাটারির টর্চ আর একটা ছোট লাঠি। জানি না আমার কপালে কি আছে, কিন্তু রোজ রোজ এই অশান্তি আর সহ্য হচ্ছে না। আজ এর একটা মীমাংসা হয়ে যাক। ভুলে আসা চোখগুলোকে সচেতন রাখার জন্য মোবাইলে সিনেমা দেখছিলাম। অনেকক্ষণ ওইভাবে জেগে কাটিয়ে দেওয়ার পরেও যখন ভূতের আসার বিশেষ সম্ভাবনা আমি দেখলাম না, শেষে যখন সব আশা ছেড়ে ঘুমিয়ে পড়তে যাব, ঠিক সেই মুহূর্তে কানের পর্দায় আঘাত হানল সেই অপয়া রব। টর্চ আর লাঠিটা বাগিয়ে খাট থেকে নেমে পড়লাম। খুব মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারলাম শব্দটা আসছে ছাদ থেকে। 3 বার বেজে বন্ধ হয়ে গিয়েছে ঘড়ির ঘন্টা। সময় নষ্ট না করে সিঁড়ি বেয়ে তরতর করে উঠে পড়লাম ছাদে। এই বাড়ির ছাদটা সম্পূর্ণ ন্যাড়া, প্রাচীরবিহীন। আজ মনে হয় অমাবস্যা। এমন কালি ঢালা মসি কৃষ্ণ রজনী সচরাচর দেখা যায় না। চারিদিক বড্ড থমথমে, গাছগুলোর একটা পাতাও যেন নড়ছে না। তবে এমন নিস্তরঙ্গ পরিবেশের মধ্যেও ছাদের একাংশ আলোকিত করে রেখেছে এক অদ্ভুত দীপ্তি। ছাদের পশ্চিম দিক থেকে আসছে আলোটা, তবে সেদিকে ফিরে তাকাতেই আমি পেলাম জীবনের সবচাইতে বড় ধাক্কা। শরীরের সমস্ত রক্ত এক নিমেষে জমাট বেঁধে গেল। অমাবস্যার তমসার মাঝে কৌমুদী দুটি ছড়িয়ে আমার চোখের সামনে জল করছে। সেই মানধাতার আমলের গ্র্যান্ডফাদার ক্লক। হ্যাঁ, পরিমল বাবুকে বিক্রি করা সেই ভৌতিক ঘড়ি। একটা অলৌকিক নীলচে প্রভা বিচ্ছুরিত হচ্ছে সেই জিনিসটার থেকে। ঘড়ির গাঢ় মেরুন রঙের কাঠামোটা যেন আরো কয়েক গুণ বেশি রাজসিক দেখাচ্ছে সেই নীলাভ আলোর প্রেক্ষাপটে। কাঁচের স্বচ্ছ কেসিং এর পেছনের সোনালী রঙের ভারী পেন্ডুলামটা দুলে চলেছে আপন ছন্দে। কিন্তু এ কি? খানিকক্ষণ স্বাভাবিকভাবে তোলার পর একসময় যেন পেন্ডুলামের গতিটা ধীরে ধীরে স্তিমিত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ থেমে গেল ঘড়ির কাঁটাগুলো। সময় তখন 3:07। নিচের বারান্দায় আবার দেখতে পাচ্ছি ফক্স সাহেবের মেজ কন্যার এক ক্ষীণ প্রতিচ্ছবি। নীল গাউন পরিহিতা রোগা মেয়েটি আমাকে পুনরায় 2 হাত তুলে ইশারা করতে আরম্ভ করেছে। আবার সেই অপ্রতিরোধ্য আহ্বান, আবার ওর কাছে যাওয়ার সেই দুর্দম্য বাসনা। আগেরবার যেতে পারিনি ওর কাছে, তবে আজ আমি যাবই। 1000 চেষ্টা করেও কেউ আটকাতে পারবে না আমাকে। আমি আসছি। হাঁটতে হাঁটতে ন্যাড়া ছাদের শেষ প্রান্তে এসে পড়েছি। এখান থেকে লরার ছায়া শরীর আরো পরিষ্কার দেখা যাচ্ছে। এখনো এক নাগাড়ে ডেকে চলেছে আমাকে। প্রীতিনীর ঠোঁট চেরা হাসিটা আরো একটু চড়া হয়েছে। সেই অপ্রতিরোধ্য ডাককে উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। মনে হচ্ছে যেন নিজের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলেছি। ছাদ থেকে এক লাফ দিয়ে নিজের দেহটা হাওয়ায় ভাসিয়ে দিলাম। শরীরটা তুলোর মতো হালকা লাগছে। ওই তো নিচে দাঁড়িয়ে আছে সেই অশরীরী। তাতান, এই তাতান, শুনতে পাচ্ছিস? কি হয়েছে তোর? ওঠ, একটিবার অন্তত চোখ মেলে তাকা। বাবা,
আমি এসেছি, তোর মাও এসেছে। এখন শরীরটা কেমন লাগছে তাতান? ঠিকই লাগছে। আমি আস্তে আস্তে উঠে বসলাম। শুধু মাথায় অল্প যন্ত্রণা হচ্ছে। আমি নিজের খাটে শুয়ে আছি। শম্পার জবানবন্দি শুনে যেটুকু বুঝলাম, আমি নাকি কাল সারা রাত বেডরুমে ছিলাম। সকালে আমি উঠছি না দেখেও আমাকে ডেকে তোলার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই আমার ঘুম ভাঙাতে পারেনি। শেষে ঘাবড়ে গিয়ে ও নিজেই মা বাবাকে ফোন করে ডেকে পাঠায়। তাই তারা আজ পড়ি মুড়ি করে এই বাড়িতে ছুটে এসেছে। তারপর তিনজনে মিলে মুখে জল টল ছিটিয়ে আমার আমার চেতনা ফিরিয়ে এনেছে। কি হয়েছিল রে তাতান? মা আলতো করে মাথায় হাত বুলিয়ে দিলেন। শরীরটা এত খারাপ হলো কেন? কাল রাতে কি কি ঘটেছিল কাল রাতে? ও কিছু না মা, আসলে কাল রাতে ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিলাম তো, তাই হয়তো ঘুম ভাঙতে অসুবিধে হয়েছে। অভ্যেস না থাকলে যা হয় আর কি। ঘুমের ওষুধ? শম্পা হাঁ করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কই, আমাকে তো বললে না। আরে এতে বলার কি আছে? কয়েকদিন ধরে নানা কারণে ঘুমের ব্যাঘাত ঘটছিল, তাই ভাবলাম আজ একটা স্লিপিং পিল খেয়েই দেখি। চমৎকার ঘুম হলো। রাগ তোর ঘুম। বাবা এক ধমক দিলেন। ফোনে বৌমার কথাটা শুনে বুকটা ধড়াস করে উঠেছিল। আর কোনো দিনও ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওসব জিনিস খাবি না বলে রাখলাম। ঘুমের ওষুধ নিয়ে আরো কিছু মন গড়া আষাঢ়ে গল্প শুনিয়ে সাময়িকভাবে পরিস্থিতিটা সামাল দেওয়া গেল। ইচ্ছে করেই কাল রাতের সব কথা বেমালুম চেপে গেলাম। দরকার নেই, সকলের মনের মধ্যে অবান্তর আতঙ্ক ঢোকানোর কোনো দরকার নেই। কিন্তু পরিবারের সদস্যদের আশ্বস্ত করতে পারলেও আমি নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। কাল যে ঘড়ির শব্দ শুনে ছাদে গেলাম, সেখানে ওই ঘড়ির প্রতিবিম্ব দেখলাম। তারপর প্রেতিনীর ডাকে সাড়া দিতে গিয়ে ছাদ থেকে নিচে ঝাঁপ দিলাম। সবটাই কি তাহলে দুঃস্বপ্ন? কিছুই বাস্তবে ঘটেনি। তার মানে আমি কাল সারা রাত জেগে থাকার পণ করা সত্ত্বেও শেষমেশ একসময় ঘুমিয়ে পড়েছিলাম। কিছুই বোধগম্য হচ্ছে না আমার। আজ রবিবার, তার উপর মা বাবাও এখানে চলে এসেছে। তাই ঠিক করা হলো যে শম্পার বাবাকেও আজ বাড়িতে ডাকা হবে। দুপুরের লাঞ্চটা সবাই একসাথে করব। যথাসময়ে শ্বশুর মশাই এসে হাজির হলেন। কি হে জামাই, ফোনে শুনলাম তুমি নাকি রাতে ঘুমের ওষুধ খেয়ে সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিলে। হ্যাঁ, ওই আর কি, প্রথমবার খেলাম তো, তাই হয়তো। তা অবশ্য ঠিক, ওই ওষুধ ডাক্তারকে না জিজ্ঞাসা করে খাওয়াটা অন্যায় হয়েছে। যাই হোক, ডাক্তারের কথায় মনে পড়ল, তোমাদের আজ একটা খারাপ খবর দেওয়ার ছিল। আজ সকালে আমি হাসপাতালে গিয়েছিলাম। বলো কি দাদা? বাবা চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন। তোমাদের আবার কি রোগ হলো? আরে আমার কিছু হয়নি, আসলে একটা দুঃসংবাদ এনেছি। আমার বন্ধু পরিমল, যাকে তোমরা ওই ঘড়িটা বিক্রি করলে, ও কাল রাতে মারা গেছে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক। মারা গেছেন? হ্যাঁ বেয়ান, আমি তো খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটেছি, কিন্তু ততক্ষণে সব শেষ। কি একটা মনে হতেই আমি প্রশ্ন করলাম, আচ্ছা উনি ঠিক কটার সময় মারা গিয়েছিলেন? ডাক্তার তো বডি থেকে বললেন যে পরিমল রাতে ঘুমের মধ্যেই এক্সপায়ার করে গেছে। আনুমানিক সময় এই ধরো রাত 2:30 থেকে 3টের মাঝামাঝি। মৃতদেহের মুখ দেখে মনে হচ্ছিল পরিমল মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কিছু একটা দেখে যথেষ্ট ভয় পেয়েছে। হতাশায় ভরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি সোফায় শরীরটা এলিয়ে দিলাম। যা ভয় পেয়েছিলাম শেষে ঠিক ওই জিনিসটাই হলো। কারণ ডাক্তার যাই বলুক না কেন, আমি তো জানি পরিমল সেনের মৃত্যুর সঠিক সময়ে
রাত 3:07। কাল শেষবারের মতো ঘড়ির কাঁটা থেমেছিল। শেষবারের মতো এসেছিল লরা, এসে হরণ করে নিয়ে গেল এক নির্দোষ মানুষের প্রাণ শক্তি। মরণের আগে মেয়েটির ছায়া দেখেই হয়তো ভয় পেয়েছিলেন পরিমল বাবু, কারণ ঘড়ির গায়ে খোদাই করা লেখাগুলো আগেই করে রেখেছিল ওনার করুণ পরিণতির ভবিষ্যৎবাণী। মনিটম প্রাইমাম, মনিটম মিট্রাম, টেনিক মর্স। আমাদের গল্পগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শোনান আপনার পরিচিত সকলকে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। হেলস অফ স্টোরি খুব তাড়াতাড়ি ফিরবে আবারও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, and don't forget to listen to The Hills of Story.